রাজশাহীর সিল্কে নকলের থাবা, রেশমের স্থান দখল, সস্তা সিনথেটিক সুতার প্রতারিত ক্রেতা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকারের ঐতিহ্য ধরে রাখতে চায় মন্ত্রণালয়। উচ্চ মুনাফার প্রলোভনে আমানত সংগ্রহ ২,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর শতাধিক সমিতি এনজিও, সঞ্চয় হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা, ব্যবস্থা না নেয় ক্ষোভ। বালুমহাল ও চর দখলে নিতে প্রকাশ্যে অস্ত্র মহড়া, সংঘর্ষে জড়াচ্ছে উত্তরের ৪ জেলার সন্ত্রাসী গ্রুপ, ৯ মাসের বন্দুকযুদ্ধে নিহত ৭, অসহায় আইন শৃঙ্খলা বাহিনী। এবং সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বগুড়া সিটি কর্পোরেশন, জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থা, নাজেহাল বাসিন্দারা, নতুন করে নির্মাণের আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ সমসংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আইরিন আয়াত। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজারে এখন নকলের থাবা। একসময় পলুপোকা থেকে তৈরি খাঁটি রেশম সুতার স্থান দখল করেছে চীন থেকে আসা সস্তা সিনথেটিক সুতা, আর এই কৃত্রিম সুতাকেই আসল সিল্ক বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। ভোক্তারা বলছেন তারা প্রতারিত হচ্ছেন, আর ব্যবসায়ীদের দাবি এটি সিল্কেরই অংশ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্টে বিস্তারিত। ২ যুগ আগেও কারিগরদের কর্মব্যস্ততায় মুখর ছিল রাজশাহী নগরীর সপুরার অর্ধশত সিল্কের কারখানা। দেশি পলুপোকার সুতার আকালকে পুঁজি করে বাজারে এখন সয়লাব চীনা সিনথেটিক সুতা। ১ মাস তুৎপাতা খাবার পর পলুপোকার লালা থেকে তৈরি প্রাকৃতিক রেশম সুতা আর চীনা সিনথেটিক সুতার গুণগত মান আলাদা। বর্তমানে ৮টি কারখানায় তৈরি করা পোশাক ৬টি শোরুমে বিক্রি করা হচ্ছে সফট সিল্ক, র সিল্ক, মসলিন সিল্ক, বলাকা সিল্ক, মটকা সিল্ক, এন্ডি সিল্ক, দুপিয়ান সিল্ক নামে। তবে কারখানাগুলোতে কাজ করা কারিগরদের ভাষ্য, দেশে উৎপাদিত সিল্কের সুতা হলুদ আর চায়না থেকে আনা সুতার রং সাদা। উৎপাদন কম হওয়ায় দেশে প্রতি কেজি সুতা ১২,০০০ টাকায় বিক্রি হলেও চায়না থেকে আমদানিকৃত সুতার দাম পড়ে ৯,০০০ টাকা। ওই হলুদ সুতাটা একটু কম হয় আর এই চায়নাটাই বেশি হয়। চায়না শাড়ির বেশি চাহিদা, ওইটা একটু কম। এটার বেশি চাহিদা, আর এটা এটা পোকা থেকে তৈরি হয়, এটার খাটনি বেশি। ক্রেতাদের অভিযোগ, চীনা সিনথেটিক সুতা দিয়ে তৈরি পোশাক আসল সিল্ক বলে চালিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। আমাদের আম্মুরা একদম খাঁটিটা পেয়েছে, আমার পরের জেনারেশন ওরা ইভেন বুঝবেও না যে আসলে সিল্ক জিনিসটা কি। রেশমের জন্য রাজশাহী বিখ্যাত, কিন্তু এখানে যদি না করে এটা বাইরে থেকে নিয়ে আসলে অবশ্যই এটা একটা ব্যাড ইফেক্ট হচ্ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ সিল্ক ব্যবসায়ীরা। সিল্কের সুতোর সঙ্গে আপনি অন্য কিছু মিশিয়ে সিল্ক বলে চালানোর কোনো চেষ্টা সিল্ক পল্লীতে এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। এটা কোনো অবকাশ নেই, আমরা যেটা উৎপাদন করছি এটা পিওর সিলই উৎপাদন করছি। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে ক্রেতারা প্রতারিত হচ্ছে, এমন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। যদি এরকম ইস্যু থাকে সেটা অবশ্যই আমাদের দেখা উচিত, আমরা এটা দেখবো অবশ্যই। আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আশা, এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব। সংশ্লিষ্টরা জানান, মাত্র ২০% রেশমি সুতা দেশে তৈরি হলেও ৮০% সুতা আনা হয় চীন থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেশম কারখানা জাতীয় রক্ষা কমিটির উপদেষ্টা জামাত খান। সরাসরি চলে যাব রকির কাছে। রকি, রাজশাহীতে রেশম শিল্পে নকলের থাবা পড়েছে। আসলে এই বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ রেশম কারখানা জাতীয় রক্ষা কমিটির উপদেষ্টা জামাত খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে এই যে রেশম শিল্প আমাদের একটি ঐতিহ্য ছিল, এটি তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে। এখন সুতো নিয়েও চলছে কারসাজি, এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে রাজশাহী বলতেই কিন্তু রাজশাহী রেশম, এই রেশম নিয়ে যে ষড়যন্ত্র আজকে নতুন না, স্বাধীনতার পর থেকেই কিন্তু আমরা দেখে এসেছি যে রেশমকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু বারংবার এই অঞ্চলের যে তুঁত চাষি এবং পুলি পোকা যারা এগুলি তৈরি করত, তারা কিন্তু আপনার চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু শেষ প্রান্তে যখন এটা তারা ব্যর্থ বলবো না, যে সরকারের কোনো সহযোগিতা পায়নি, তখনই কিন্তু তারা এগুলি বন্ধ করতে বাধ্য হয়েছে। এই সুযোগেই কিন্তু আপনার
এবার বিদেশি সুতা একবারে গুণগত খারাপ, সেই সুতা আমাদের বাংলাদেশের বাজারজাত করার জন্য এখানে নিয়ে এসে এই কাপড় তৈরি করে মনে করেন বাজারজাত করেছে, অথচ আমাদের যে স্থানীয় রেশম তুঁত এবং পাতা দিয়ে যে শাড়িগুলি তৈরি করা হতো, কাপড় তৈরি করা হতো, বাংলাদেশের বিমানবালা সহ অন্য অন্য জায়গাতেও আমরা রপ্তানি করতে পারতাম, কিন্তু কি কারণে কি জন্য এই রেশম কারখানা বন্ধ করে দেওয়া হলো আমরা কিন্তু বুঝতে পারিনি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কোনো সিন্ডিকেটের কালো থাবা আছে বা এখানে দৌরাত্ম্য আছে? অবশ্যই এই যে রেশম কারখানা বন্ধের জন্য বিশেষ করে আমলা এবং রাজশাহীর কিছু গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট তারা কিন্তু এটা সুসংগঠিত হয়ে এটা বন্ধ করার প্রক্রিয়া করেছে। আমরা মনে করি যে পুনরায় রেশমের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে এসে যারা চাষি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা এবং পলিপোকা আরও বেশি উৎপাদন করা, তাহলেই কিন্তু আমাদের রাজশাহীর এই ঐতিহ্য রেশমের ঐতিহ্য ফিরে আসবে। এখন চীনা সুতায় তো অধিকাংশ রেশমি পোশাক তৈরি হচ্ছে, এতে ক্রেতারা প্রতারিত হচ্ছে বলে আপনি মনে করছেন? আর এখান থেকে আসলে উত্তরণের উপায় কি বলে মনে করেন? আসলে এখানে যারা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে যাদের দেখভাল করার কথা, এই যে মানে চাইনিজ যে সুতাগুলি আসছে এগুলি একবারে গুণগত মান খারাপ, এগুলিকে এখনই ঠেক দেবার সময় এবং এগুলিকে বন্ধ করতে হলে মনে করেন সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে আসলে আপনার কি কি পরামর্শ থাকবে? বিশেষ করে আপনার ভোক্তা অধিকার এই বিষয়ে আসলে এখনো তৎপরতা আমরা তাদের দেখছি না, ক্রেতাদেরও আসলে সচেতন হওয়া উচিত বলে আপনারা মনে করেন কিনা? পাশাপাশি ভোক্তা অধিকার এখানে কি করতে পারে? দেখুন, ভোক্তা অধিকারটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা একটি সংগঠন যারা মনে করেন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আমার কৃষি এবং আমার কৃষক, আমার চাষি এবং আমার সমস্ত ইকুইপমেন্ট রাজশাহীতে রেশম কারখানায় আছে, এটা চালু করার জন্য খুব একটা বেশি অর্থ প্রয়োজন নেই। সুতরাং আমি মনে করি অবশ্যই এই সরকারি উদ্যোগ এবং সরকারি পদক্ষেপ নিয়ে অবশ্যই রেশম কারখানা খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামাত খান, তিনি আসলে নানা পরামর্শ দিচ্ছিলেন এবং এই সংকটগুলো আসলে দূর হলে রেশম শিল্পের যে আকাল অবস্থা বা বাইরের যে চীনা সুতার যে দৌরাত্ম্য সেটি অনেকাংশে বন্ধ হবে বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজারে এখন নকলের থাবা, এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। ২,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর শতাধিক সমিতি ও এনজিও উচ্চ মুনাফার প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানগুলো। এদিকে সঞ্চয় হারিয়ে দেশেহারা ভুক্তভোগীরা, অভিযোগ পাওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তাদের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্টে বিস্তারিত। গ্রাহকদের কাছ থেকে প্রায় ২,০০০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল শতাধিক এনজিও ও সমবায় সমিতির প্রতিষ্ঠান। গ্রাহকদের সেসব টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নওগাঁয় গত এক বছরে ছোট বড় ৫০টি সমবায় সমিতি ও নিবন্ধিত ২০টি এনজিওর কেউ আত্মগোপনে, আবার প্রতারণা মামলায় অনেক পরিচালক কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে ১ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানত সংগ্রহের এক পর্যায়ে এসব প্রতিষ্ঠান রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বলছেন বিশিষ্টজনরা। কেন প্রশাসন আগে দেখলেন না? আগে যদি দেখতেন তাহলে পরেরগুলো হয়তো এরকম নাও হতে পারতো, ব্লক করে দিতে পারতো। কোনো অন্যায় অবিচারকে এই সরকার প্রশ্রয় দিবে না, এটা জনগণের কাছে এই সরকার ওয়াদাবদ্ধ। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও কোর্টে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সমবায় কর্মকর্তারা দেখাচ্ছেন নানা অজুহাত। জনগণের অভিযোগ এবং তারপরে হচ্ছে যে সমতা এনজিওর যিনি মালিক শাহিন, তাকে পুলিশ গ্রেফতার করে এখনো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে যেসব সমিতি, তাদেরকে আমরা নজরদারির আওতায় রাখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর ১১ উপজেলায় ৭০টি এনজিও ছাড়াও সমবায় ও সমাজ সেবা থেকে অনুমোদন দেওয়া প্রায় ৪,০০০ প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
অবৈধ বালু মহাল ও চর দখল নিয়ে প্রায় সংঘর্ষে জড়াচ্ছে উত্তরাঞ্চলের 4 জেলার সন্ত্রাসী গ্রুপ। গত 9 মাসে তাদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন শতাধিক। জেলেদের অভিযোগ, নদীতে নিরাপদে মাছ ধরতে পারছেন না তারা। সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে নদীতে স্পিড বোটে প্রকাশ্যে দাপিয়ে বেড়ালেও অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। আল মামুনের পাঠানো তথ্য এবং রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। গুলি করে মাথা ফুল উড়ে দেবো, তাড়াতাড়ি সব চলে আয়। চরকেন্দ্রিক একটা আধিপত্য বিস্তার দীর্ঘদিন থেকে চলে আসতেছে। দেখে বোঝার উপায় নেই এই শান্ত পদ্মা নদীকে অশান্ত করে চলে সন্ত্রাসীদের মরণ খেলা। দিনে একরূপ হলেও রাতে আরেক রূপ ধারণ করে প্রমত্তা পদ্মা। আধিপত্য নিয়ে অস্ত্রের মহড়ায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাগা উপজেলার সন্ত্রাসীরা। বালুমহল ও চর দখল নিয়ে সন্ত্রাসীদের মধ্যে গত 9 মাস ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন জেলে সহ 7 জন, আহত হয়েছেন শতাধিক। সন্ত্রাসীরা 4টি উপজেলার অংশে নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকায় স্পিডবোটে আগ্নেয়াস্ত্র নিয়ে সবসময় টহল দেয় বলে অভিযোগ জেলেদের। দিন খাই আমরা তো চাই সব সময় যে আমরা নিরাপদে থাকি, নিরাপদে আমরা তো চাইনি যে এগুলা হোক। গুলি করে মাথার খুলে উড়ে দেবো, তাড়াতাড়ি সব কোলে আই। সবাই কোলে চলে গেল, এখন ধরেন যে বেধরম মাইল শুরু করে দিল। জাতীয় সংসদ অধিবেশনে সন্ত্রাসীদের দমনের দাবি জানিয়েছেন খোদ নাটোর 1 আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয়, এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। বালুমহল ও চর দখল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বলে জানায় পুলিশ। এবং এ ব্যাপারে আমরা খুবই সতর্ক আছি এবং তৎপর আছি। মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করতেছি। আর পদ্মার চরে দুই বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন সহ ক্ষতিগ্রস্ত জেলেদের সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নেয়। পদ্মা নদীতে মাছ ধরতে না পেরে কর্মহীন রয়েছেন নাটোরের প্রায় 1,500 জেলে। সময় সংবাদ, নাটোর। গলিতে এখন চুরি ও ছিনতাই আতঙ্ক। অন্ধকার নামলে রূপ নেয় ভয়ঙ্কর নগরীতে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মাদকের টাকার জোগাতে অপরাধে জড়াচ্ছে তরুণরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। দিনের আলোতে যতটা নিরাপদ মনে হয়, সন্ধ্যার আলো জ্বলতেই ঠিক ততটাই অনিরাপদ আর ভয়ঙ্কর হয়ে ওঠে নগরীর অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়ক। চুরি, ছিনতাই আর মাদকাসক্তদের বিচরণে এখন দিশেহারা রাজশাহী নগরীর বাসিন্দারা। মাদকের টাকার যোগান দিতেই নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সী তরুণরা। র্যাবের তথ্যমতে গত মার্চ থেকে জুন পর্যন্ত চুরির মামলা হয়েছে 114টি। যদিও ভুক্তভোগীরা বলছেন প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কেবল নগরীর চন্দ্রিমা থানা এলাকাতেই ঘটেছে 50টির বেশি চুরির ঘটনা। তাই আমরা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি। সাইকেল চুরিটা খুবই কমন এবং এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। গত 18 জুন নগরীর সাহেববাজার স্বর্ণপট্টির কারুশ্রী জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে লুট করে 200 ভরি স্বর্ণ ও 25 লাখ টাকা। এর আগে গত 7 জুন নগরীর রাজ্জাকের মোড় এলাকায় মানবাধিকার কর্মী সুব্রত পালের টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর আগে ভদ্রা ফ্লাইওভারের নিচ থেকে এক নারীর টাকা ছিনতাই হয়। এসব ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার বা মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ডিবির লোকজনের সাথে আমার যোগাযোগ হয় বা ওনারা আসে, তারা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমি সেরকম ফলপ্রসূ কিছু এখন পর্যন্ত আপডেট পাই নাই। বেশিরভাগ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছেন বলে দাবি পুলিশের। আর 2-1টি ঘটনা আছে, এগুলো আমরা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছি। র্যাবের তথ্য মতে রাজশাহীতে মোট অপরাধের 44%ই মাদক কেন্দ্রিক। আর গত 3 মাসে ছিনতাই মামলা হয়েছে 13টি, ডাকাতি মামলা 1টি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বিভাগীয় সময় আরও থাকছে। পাবনা ইছামতি খননের মাঠের বাইরেও কাটা হচ্ছে ফসলি জমি। ক্ষতিগ্রস্ত বহু কৃষক, ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাব সেখানে। উন্নয়ন করা হবে মাননীয় স্পিকার। ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম
চলমান থাকবে। মাননীয় স্পিকার, উল্লেখ্য যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে এবং আপনি জানলে আনন্দিত হবেন যে এটিতে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকাংশে সফলও হয়েছি। একই সাথে মাননীয় স্পিকার, শিশুরা খেলার মাঠেও খেলাধুলা করছে। গত 20শে জানুয়ারি মাননীয় স্পিকার একটি খেলার উদ্বোধন করেছি, যেখানে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের ফাইনাল খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম, উদ্বোধন করেছিলাম এবং সেই খেলাটির আগে ফাইনাল পর্যায়ে আসার আগে পর্যন্ত সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সর্বদা খেলার মাঠ এবং ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করার কাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও আমরা এই ধারাটিকে অব্যাহত রাখতে চাই। ঢাকা সিটি কর্পোরেশন অধিক ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থার মালিকাধীন 256টি পার্ক এবং খেলার মাঠ রয়েছে। উক্ত খেলার মাঠ এবং পার্ক সমূহের অবৈধ দখলদারদের উচ্ছেদও করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ এবং পার্কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর ভিতরে 35 নম্বর ওয়ার্ডস্থ মানিটলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক, গুলিস্তান পার্ক, মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, ওসমানী উদ্যান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ, রসুলবাগ পার্ক খেলার মাঠ, জোড়পুকুর খেলার মাঠ, বাসাবো খেলার মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, দক্ষিণ গোড়ান সুলতান ভুইয়া ঝিলপাড়া খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ বাসাবো গজমহল শিশু পার্ক, হাজিরবাগ পার্ক, আলিমগড় খেলার মাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। মাননীয় স্পিকার, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় খুব অল্প সংখ্যক খেলার মাঠ রয়েছে দুঃখজনকভাবে, তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় কিছু খেলার মাঠ রয়েছে। উক্ত মাঠসমূহ রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশন কিছু আর্থিক বরাদ্দ এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর খেলার মাঠ এবং পার্ক দখলমুক্ত করে খেলার উপযোগী এবং পার্কের পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। টানা বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে তলিয়ে গেছে শত শত বিঘা জমির রূপা, আউশ ধান সহ অন্যান্য ফসল। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ করছে কৃষি বিভাগ। আরো তথ্য জানাতে এই মুহূর্তে জেলার মান্দায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাব তার কাছে। নিমজ্জিত এই এলাকার মাঠ ঘাটগুলো, বিশেষ করে এই মৌসুমে রবি এবং রোপা আউশের যে ফসল চাষাবাদ করার যে স্বপ্ন নিয়েছিলেন চাষিরা, তা অনেকটাই ভেস্তে গিয়েছে। আমরা দেখছিলাম এই এলাকার যে সব মাঠ রয়েছে, এই মাঠগুলোর এখন কিন্তু অনেকটাই কোমর পর্যন্ত পানিতে একরকম নিমজ্জিত রয়েছে এবং এই নিচে কিন্তু রয়েছে ধান। অর্থাৎ এই আমন মৌসুম রোপা আউশের ধানটি কিন্তু আরও প্রায় 15 থেকে 20 দিন আগে এই মাঠে রোপণ করা হয়েছিল এবং অনেকে প্রস্তুতি নিচ্ছিলেন ধান রোপণ করবেন, বীজতলা তৈরি করা হয়েছিল। সব মিলেই কিন্তু এই অবিরাম বর্ষণ একেবারেই এই এলাকায় একটা বড় ধরনের কৃষিতে বিপর্যয় বলা যায়। কারণ প্রত্যাশিত যে পরিমাণ পানি তার আশা করছিলেন, তার চেয়ে এক রাতেই জেলার আমরা সপ্তাহের প্রথম দিকে লক্ষ্য করেছিলাম প্রায় 235 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টি কিন্তু একদিকে মাঠ, অন্যদিকে কিন্তু আবাসিক এলাকা, অনেক এলাকায় কিন্তু নিচু এলাকায় তলিয়ে যায় এবং শুধু মাঠঘাট তলিয়ে যাওয়া নয়, পাশাপাশি এখানকার যেসব নিচু এলাকা রয়েছে, পুকুর ভেসে গিয়েছে, রবি ফসল ছিল, সেগুলো এই মুহূর্তে নিমজ্জিত রয়েছে। বিভাগ বলছে এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রায় 5000 হেক্টর জমির একটি ক্ষতির তালিকা প্রকাশ করেছে। এখানে 5000 হেক্টর আউশের যে ধান রোপণ সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য রবি ফসলেরও কিন্তু ক্ষতির তালিকা তারা নিরূপণ করছে। সব মিলে কিন্তু এই যে ক্ষতির যে মাত্রাটি, এটি কিন্তু ভয়াবহ বলছেন এবং পানি বর্তমানে 2-1 দিন থেমে থেমে কিছুটা কমেছে, কিন্তু নিচে যত নেমে যাচ্ছে ক্ষত তত বাড়ছে। অর্থাৎ নিচে যে ধানগুলো রয়েছে, এই ধানগুলো কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে নিমজ্জিত থাকার কারণেই এই ধানগুলো কিন্তু আর হবে না। নতুন করে আবার বীজতলা তৈরি করতে হবে, নতুন করে আবার সেগুলি
রোপণ করতে হবে, এরকম একটি পরিস্থিতি। এই এলাকা যেহেতু কৃষি নির্ভর, কৃষির উপরে অনেকটা জীবন প্রবাহ, বড় ধরনের কৃষকের একটা দুশ্চিন্তা চাপিয়েছে, হতাশা বাড়িয়েছে, আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন তারা। এই ছিল সার্বিক নওগাঁর অবিরাম বর্ষণে ক্ষয়ক্ষতির খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেখছেন বিভাগীয় সময়ের সঙ্গেই থাকুন। আরেকবার, বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন এখন বগুড়া, তবে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় মহানগরীর বেশিরভাগ এলাকা। জলাবদ্ধতা আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাজেহাল বাসিন্দারা। নতুন করে ড্রেন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। প্রতি বর্ষায় একই চিত্র। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে অচল হয়ে পড়ে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানিতে, বন্ধ হয়ে যায় যান চলাচল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নগরীর নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা, মালগ্রাম, চেলোপাড়া ও খান্দার এলাকার বাসিন্দারা। অথচ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, পৌরসভা থাকাকালে গত 2 দশকে ড্রেন, সড়ক, ফুটপাত ও স্ট্রিট লাইট সহ অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। এর বড় অংশই গেছে ড্রেন নির্মাণ ও সংস্কারে। তবে সমস্যা শুধু ড্রেনের স্বল্পতা নয়, পুরো নগর জুড়ে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক নেই। কোথাও ভাঙা ড্রেন, কোথাও দেওয়াল ধসে মুখ শুরু হয়ে গেছে, আবার প্লাস্টিক ও কঠিন বর্জ্যে আটকে আছে পানি প্রবাহ। সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রায় 991 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে প্রায় 900 কিলোমিটার, তবে এর মধ্যে প্রায় 400 কিলোমিটারই কাঁচা। ড্রেন ব্যবস্থা বলি, আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা বলি, সবকিছু মিলে বগুড়ার পরিস্থিতি খুবই খারাপ। অতি দ্রুত রাস্তা সংস্কার করে রাস্তাটা উঁচা করা অবশ্যই প্রয়োজন। ড্রেনের ব্যবস্থা সবসময় পরিষ্কার রাখা দরকার। ড্রেন যদি আরো বড় করতো তাহলে কিন্তু আমাদের জনগণের সবারই কিন্তু এটা খুব ভালো হতো। মানুষের যে জনদুর্ভোগ, যেটা কল্পনাতীত, তা আমরা মনে করি যে এটা দ্রুত একটা সমাধান হওয়া উচিত। উন্নয়নের গ্যাপটা যদি আপনার পূরণ করে, তাহলে অবশ্যই এই জলাবদ্ধ থেকে বগুড়া সিটি কর্পোরেশন নিরূপণ পাবে। কোথায় ড্রেন আর কোথায় রাস্তা, এটা বোঝা খুব বড় মুশকিল। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজ করা দরকার, রাস্তাঘাটের সংস্কার করা দরকার। ড্রেনগুলো পরিদর্শনের পর পরিকল্পিতভাবে নির্মাণের কথা জানালেন সিটি প্রশাসক। ড্রেনগুলো যে ছিল আপনার 2 ফিট চওড়া, সেগুলো 5 ফিট চওড়া করা হচ্ছে। এই ফলে আমার মনে হয় এই রাস্তার এই পাশের পানিগুলো অতি সহজে নিষ্কাশন হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে আমরা একটা ফলাফল পাবো ইনশাআল্লাহ। 70 বর্গ কিলোমিটার আয়তনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনে বাস করেন প্রায় 10 লাখ মানুষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কোনো কাজে আসছে না সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের সাবলেন। 20 কিলোমিটার দীর্ঘ সড়কটি ব্যবহার হচ্ছে কাঠের গুঁড়ি রাখা সহ বিভিন্ন কাজে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। তবে সাবলেন সহ পুরো সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভাগীয় সময় আরেকবার, রাজশাহীতে ধর্ষণ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে নগরের সাহেববাজারে এই কর্মসূচি পালন করে আদিবাসী যুব পরিষদ। বক্তারা অভিযোগ করেন, 2020 সালের সেপ্টেম্বরে তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি তরুণীও চলতি বছরের 8 জুলাই চারঘাটে 7 বছরের শিশুর ধর্ষণের শিকার হয়। অথচ মামলার আসামিরা বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। 2 ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পাবনায় ইছামতি খননের মাটির বাইরেও কাটা হচ্ছে ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। সৃষ্টি হয়েছে নদী ভাঙনের আশঙ্কা, তবে ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইছামতি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চলছে 110 কিলোমিটার খনন কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় উত্তোলন করা মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করার কথা থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এছাড়া নির্ধারিত স্থানের বাইরে গভীরভাবে মাটি কাটায় হুমকির মুখে নদীর তীর। এমনকি কোথাও কোথাও কেটে নেওয়া হচ্ছে পাশের ফসলি জমিও। তারা বর্তমানে মাটি কাটতেছে একেবারে গভীর করে, পানি সমান করে কাটিয়ে যাচ্ছে। এই জায়গায় আমার আর আবাদ করার মতন পরিবেশ নেই। আমাদের যদি ফসল না জমি তাহলে আমরা তো খাওয়া বাঁচবো কি? এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। শর্ত ভঙ্গ করে কেউ মাটি কাটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। 2024 সালের জুলাইয়ে 1554 কোটি টাকা ব্যয়ে শুরু হয় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময় আর এক শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার।
রাজশাহী সিল্কে নকলের থাবা রেশমের স্থান দখল সস্তা সিনথেটিক সুতার। প্রতারিত ক্রেতা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ভোক্তা অধিকারের ঐতিহ্য ধরে রাখতে চায় মন্ত্রণালয়। উচ্চ মুনাফার প্রলোভনে আমানত সংগ্রহ ২,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নৌকা শতাধিক সমিতি এনজিও। সঞ্চয় হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা, ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ। এবং বালুমহাল ও চর দখলে নিতে প্রকাশ্যে অস্ত্র মহড়া। সংঘর্ষে জড়াচ্ছে উত্তরের ৪ জেলার সন্ত্রাসী গ্রুপ। ৯ মাসের বন্দুকযুদ্ধে নিহত ৭ অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। আইরিন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।